নমস্কার। আজ আলোচনা করছি নকশি কাঁথার মাঠ কাব্যগ্রন্থের অন্তর্গত ব্যথার বাসি কবিতাটি। যদিও নকশি কাঁথার মাঠে ব্যথার বাসি বলে আসলে কোনো কবিতা নেই, এই নামকরণটি মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া। নকশি কাঁথার মাঠে অধ্যায় বিভাগ রয়েছে, সেখানকারই ষষ্ঠ অধ্যায় থেকে এই অংশটি তুলে ধরা হয়েছে এবং কবিতার লাইনগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে নামকরণ করা হয়েছে ব্যথার বাসি বলে। পল্লীকবি জসীমউদ্দীন সম্পর্কে আমরা সকলেই কিন্তু কম বেশি জানি। অনেকটা না জানলেও এটা জানি তার কবিতার ভাষা অত্যন্ত সহজ সরল, বিষয়বস্তু নির্বাচনও অত্যন্ত সহজ সরল। তবে সহজ সরল হলেও তা কিন্তু অনন্য তাৎপর্যবাহী এবং সেটা কি বলবো, সরল ভাষায় সহজ ভাষায় জীবনের অনেকটা তাৎপর্যপূর্ণ কথা আমাদের বলে দিয়ে যায়। রূপাই ও সাজুর প্রণয় উপাখ্যান থেকে এই কাব্যগ্রন্থ লেখা হয়েছে। রূপাই এবং সাজু দুই পাশাপাশি দুটি গ্রামে বসবাসকারী দুই গ্রামের যুবক যুবতী। তাদের মধ্যে প্রেম হয়, প্রেমের পর তাদের নানা বাধা বিপত্তি পেরিয়ে বিবাহ হয় এবং বিবাহ পরবর্তী সময় তাদের দাম্পত্য খুব সুখেই চলছিল, কিন্তু হঠাৎই বাদ সাধে জমিদারের কোন্দল। তো জমিদারের সঙ্গে কাজিয়ায় জড়িয়ে পড়ার পর তখন রূপাইকে ঘর ছাড়তে হয় এবং সাজু নববিবাহিতা স্বামীকে হারিয়ে স্বামীর আশায় দিন গুনতে থাকে। স্বামীর না আশায় সে অস্থির হয়ে ওঠে এবং তাদের যে সেই দাম্পত্য, সেই প্রথম দেখা, সমস্তটাই সে একটা কাঁথার আকারে, কাঁথার মধ্যে ছবি আকারে ফুটিয়ে তুলতে থাকে। এবং আরেকটা বিষয় বলা দরকার এখানে, যে কাঁথা, সকলেই আমরা প্রায় জানি যে কাঁথা হচ্ছে বাংলার একটি উল্লেখযোগ্য শিল্প মাধ্যম। কাঁথার সাহায্যে নানা রকমের চিত্র কিন্তু ফুটিয়ে তোলা হয়। কাঁথা একটা স্টিচও রয়েছে এবং এখনও কাঁথা স্টিচের নানা রকমের শাড়ি অনেক দামে বিক্রি হয়। তো কাঁথা যে গায়ে দেওয়ার যে কাঁথাটা, তারা তো শাড়ি বানায়নি, সেখানে গায়ে দেওয়ারই একটা কাঁথা বানিয়েছিল সাজু এবং সেটার মধ্যে তাদের প্রথম দেখা, প্রেম পর্ব, বিবাহ পরবর্তী সুখের সময় যেখানে রূপাই বসে বাঁশি বাজাচ্ছে, সাজু কাঁথা সেলাই করছে, সেই সমস্তটাই কিন্তু ছবির আকারে ফুটিয়ে তুলেছে সাজু। পাশাপাশি তার মায়ের কাছে সে শেষ ইচ্ছা প্রকাশ করেছে যে মা, শেষবারের মতো কাঁথাটা আমাকে দাও, আমি আমার যে শেষ ইচ্ছা সেটা কাঁথার মধ্যে রেখে যেতে চাই। তো কী ছিল সেই শেষ ইচ্ছা? শেষ ইচ্ছা ছিল যে তার যে কবর, সেই কবরের ওপর নকশি কাঁথাটা পেতে রাখা এবং তার পাশেই কোনো এক যুবক, তিনি বসে বাঁশি বাজাচ্ছেন। এবং কাব্যের যখন প্রায় শেষ লগ্নে আমরা পৌঁছে যাই, তখন কিন্তু আমরা সেটাই দেখতে পাই যে বেশ কিছু সময় পরে রূপাই ফিরে এসেছিল এবং তার পরম প্রিয়াকে না পেয়ে সে কিন্তু সেখানেই শোকে মুহ্যমান হয় এবং বাঁশি বাজাতে বাজাতে সে কাঁথা জড়িয়ে তারপর সেখানে সে মারা যায়। তো কাব্যটি পড়তে পড়তে শেষ অবধি চোখে জল চলে আসে। তো যাই হোক, এখানে যে অংশটি রয়েছে ব্যথার বাসি, এটা কিন্তু ষষ্ঠ অধ্যায় থেকে নেওয়া এবং এখানে মাথায় রাখতে হবে যে এটা কিন্তু বিরহের সময়কার নয়। রূপাইয়ের সঙ্গে যখন সাজুর প্রণয় পর্ব চলছে, সেই সময় যখন সকলেই সেটা প্রায় জেনে ফেলে, সেই সময়টায় গ্রাম বাংলায় নানা রকম কথা উঠতে থাকে এবং রূপাই মনে করে যে তার গায়ে কলঙ্কের দাগ লেগে গেছে এবং সে বাড়িতে এসে মুখ লুকিয়ে থাকে। তার কষ্ট যন্ত্রণার কথা সেভাবে কাউকে মুখ ফুটে বলতে পারে না, শুধুমাত্র বাঁশির সুরেই তার মনের ভেতরকার যে অভিব্যক্তি সেটা বাইরে বেরিয়ে আসে। তো সেই জায়গাটাই আমরা সবিস্তারে আলোচনা করব। একবারে বড় করে করলে সেটা অনেকেই হয়তো পছন্দ করেন না। যাই হোক, এটুকু দিলাম। যদি কারো উপকারে লাগে বা কেউ যদি পরবর্তী পর্বের জন্য আগ্রহী হয়, তাহলে অবশ্যই আমাকে জানাবেন।